96.2 FM। প্রাণের কথা বলে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুরা, আশা করি সকলে বেশ ভালো আছেন এবং যে যেখান থেকে দেখছেন আমাদের রেডিও বিক্রমপুর 99.2 FM এর পক্ষ থেকে সকলকে অনেক অনেক ভালোবাসা এবং আমাদের আজকের অনুষ্ঠান অর্থাৎ আমার ক্যাম্পাসে আমি সকলকে আবারও স্বাগত জানাচ্ছি এবং আমার সাথে যারা আজকে লাইভে যুক্ত আছেন তারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমার সাথে একজন চমৎকার এবং আসলে আমাদের খুবই পরিচিত একজন অতিথি কিন্তু রয়েছে আজকে আমাদের সাথে। তবে অতিথির কাছে আমরা যাওয়ার আগে আমরা বলে নিচ্ছি, আপনারা কিন্তু এখন শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং বিক্রমপুরের একমাত্র ইলেকট্রনিক মিডিয়া প্রাণের কথা মনের সুর রেডিও বিক্রমপুর 99.2 FM। এবং আপনি জেনে থাকবেন যে আপনার প্রিয় কথা বন্ধু অনার সাথে রেডিও বিক্রমপুর 99.2 FM এর সাথে যুক্ত হওয়ার জন্য কিন্তু দুটি চমৎকার মাধ্যম রয়েছে। প্রথম মাধ্যমটি হলো মেসেজ অপশন। এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের ঠিকঠাক মেসেজ অপশনে, যে লিখতে হবে আরবিপি স্পেস ইউর নেম স্পেস ইউর লোকেশন অ্যান্ড স্পেস। আপনার মনে যত কথা আছে তা আপনি আমাদেরকে লিখে পাঠিয়ে দিন ঠিক 7171 এই নম্বরে। এছাড়াও কিন্তু আপনার প্রিয় কথা বন্ধু আমার সাথে যুক্ত হওয়ার আরো একটি চমৎকার এবং সহজতর মাধ্যম রয়েছে এবং মাধ্যমটি কিন্তু হলো ফেসবুক লাইভ। এর জন্য আপনাকে চলে যেতে হবে আমাদের ফেসবুকের সার্চ অপশনে, যে সার্চ করতে হবে রেডিও বিক্রমপুর FM 99.2 এবং সার্চ করলে কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের বিশাল বড় একটি পেজ এবং পেজে ঢুকে একটু নিচে স্ক্রল করে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আপনার প্রিয় কথা বন্ধু অনার আজকের বিশেষ লাইভটি এবং আমাদের সাথে কিন্তু রয়েছে আজকে চমৎকার একজন অতিথি। সো আমরা দেরি না করে আমি যেহেতু আমাদের শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুদেরকে জানিয়ে দিয়েছি যে আমাদের সাথে কিভাবে যুক্ত হবে, তো দেরি না করে আমরা আসলে আমাদের আজকে যে গেস্ট রয়েছে অতিথি রয়েছে আমরা আমাদের আজকের অতিথির কাছে রয়েছে এবং আমাদের আজকের অতিথি কিন্তু আজকে আমার কাছে খুবই স্পেশাল, কারণ আমি আমার যে ক্যাম্পাস নিয়ে খুব বেশি গর্ব করি সেই ক্যাম্পাসে যে থাকে না যে আনন্দের যে হাতে খড়ি পাওয়াটা খেলাধুলা নিয়ে, সেইটা আসলে এই স্যারের কাছ থেকেই। তো আমরা আর বেশি দেরি না করে আমরা আজকে স্যারের কাছে চলে যাই। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন আপনি? আপনি যদি আমাদের শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুদেরকে প্রথমে আপনার নাম পরিচয়টি একটু জানিয়ে দিতেন। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ ইব্রাহিম, কর্মরত আছি গভর্নমেন্ট হারঙ্গা কলেজ মুন্সিগঞ্জে ফিজিক্যাল এডুকেশন টিচার হিসেবে। আচ্ছা, আজকে আসলে আমাদের রেডিও বিক্রমপুর 99.2 FM এর সাথে যুক্ত হয়ে আপনার অনুভূতিটা কেমন লাগছে আপনার? দারুণ অনুভূতি, কারণ আমি তো আমার নেশা এবং পেশা দুইটাই কিন্তু গেমস এন্ড স্পোর্টস এন্ড কালচার। তো একটা কালচারের সাথে যেহেতু একটা আন্তরিকতা আছে, সুসম্পর্ক আছে, ওই হিসাবে তো রেডিও বিক্রমপুরে আসতে পেরে আসলেও আমি আনন্দিত, ভালোই লাগছে। স্যার আরেকটা যদি প্রশ্ন বলি, স্যার মানে যেই হচ্ছে বাচ্চাদেরকে হাতে ধরে খেলা শিখালেন, তাদের সাথে তার সাথে আসলে আজকে প্রোগ্রামটা করে অনুভূতি কেমন? সেটা তো দারুণ অনুভূতি। আমরা যারা শিক্ষক আমরা সবসময় কিন্তু প্রত্যাশা করি যে আমার যে স্টুডেন্ট বা আমার যে খেলোয়াড় সে এক সময় বিখ্যাত হোক, আমাকে ছাড়িয়ে যাক, এটাই তো আসলে আমাদের চাওয়া। তো অনেক তো হয়ে যাচ্ছে যে মজার কথাবার্তা। এবারে আমরা যদি আসলে আমাদের আজকের অনুষ্ঠানটা যেহেতু আমার ক্যাম্পাস নিয়ে, তো আমি আসলে স্যার আজকে আমার ক্যাম্পাস নিয়ে কথা বলার আগে আমি আজকে আপনার ক্যাম্পাস সম্পর্কে জানতে চাইবো। আপনার পড়াশোনাটা কোথায় স্যার এবং আপনার বড় হওয়াটা এবং আপনার ক্যাম্পাস, এবং আমি যতদূর যে ক্যাম্পাসে মূলত আমরা আমাদের জীবনটাকে বাঁচি, তো আপনার ক্যাম্পাসটা কোথায়? না, আমার ক্যাম্পাস, আমার পড়াশোনার হাতে খড়ি আমার বাড়ি সোনারং, টঙ্গিবাড়ি উপজেলার সোনারং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরে সোনারং সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি বিক্রমপুর টঙ্গিবাড়ি সরকারি কলেজ, এখন সরকারি, আমাদের সময় আসলে সরকারি ছিল না, উচ্চ মাধ্যমিক, এবং আমি গ্রাজুয়েশন করি সরকারি হরঙ্গা কলেজ মুন্সিগঞ্জ থেকে, আর মাস্টার্স
তুলারাম সরকারি কলেজ এবং বিপিএড ডিগ্রি অর্জন করি শারীর শিক্ষা কলেজ মোহাম্মদপুর ঢাকাতে। তার মানে আমার শিক্ষা জীবনটা আসলে বৈচিত্র্যময়। আমি অনেক এক এক সময় এক এক সময় এবং সবচেয়ে মজার যে জিনিসটা আমি বেশি এনজয় করি, যেমন আমি সোনারং হাই স্কুল থেকে 1995 সালে এসএসসি কমপ্লিট করি, সেখানেও 3 বছর শিক্ষকতা করার অভিজ্ঞতা আমার হয়েছে। এবং আমার যে আরেকটা প্রিয় বিদ্যাপীঠ গভর্নমেন্ট হরঙ্গা কলেজ, সেখানেও কিন্তু এখন কর্মরত আছি। এটা আসলে হ্যাঁ, এবং সেই সৌভাগ্যক্রমেই হচ্ছে যে স্যারের সাথে পরিচিত হওয়া। তো স্যার আসলে আপনার জীবনে আপনার কাছে কি মনে হচ্ছে, আপনি আপনার কোন ক্যাম্পাসটাতে সবচেয়ে বেশি এনজয় করেছিলেন? না, আমার ক্যাম্পাস এনজয় করতে গেলে অবশ্যই গভর্নমেন্ট হরঙ্গা কলেজ আসলে আমাদের জেলার সবচেয়ে বড় প্রতিষ্ঠান এটা। হ্যাঁ। এবং এখানে পড়তে গিয়ে আমি কিছু গুণী শিক্ষকের সান্নিধ্যে ছিলাম, যেমন তৎকালীন সময়ে আমাদের জয়ন্ত স্যারনাও ছিল, অনিল কুমার চক্রবর্তী স্যার। তারা কিন্তু কালচারালি খুব বেশি সাউন্ড ছিল। এবং আমাদের গভর্নমেন্ট হরঙ্গা কলেজেরও কিন্তু একটা সাংস্কৃতিক বিশাল ঐতিহ্য আছে। যেমন মুন্সিগঞ্জের যারাই সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, আমি যদি একজনের নাম বলি, যেমন এই যে শিশির রহমান, শিশির ভাই, হ্যাঁ, উনি আমাদের এখানে, জাহাঙ্গীর আলম ঢালি উনি, তারপরে জাকির ছিল, এখন প্রবাসী হয়ে গেছে জাকির, আমাদের যে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ছিল মনে হয় একবার। তারপরে সুজন হায়দার জনি থেকে শুরু করে যারাই সাংস্কৃতিক অঙ্গনে আছে তারা প্রত্যেকেই কিন্তু সরকারি হরঙ্গা কলেজে তাদের আসলে এটা ভালো লাগার জায়গা। মানে হরগঙ্গা কলেজ থেকে আসলে মানে এত এত সৃজনশীলতা মানে বের হয়েছে, আসলে এগুলো বলেই শেষ করা যাবে না। তো এবং যে যেমনটা আমি বলছি যে মানে আমাদের শিক্ষকদের হাতে ধরেই কিন্তু আমাদের এইসব সৃজনশীলতার সাথে যুক্ত হওয়া। এবং আমি যদি আমার একটা ছোট এক্সপিরিয়েন্স বলি, মানে কলেজে ঢোকার পরই হচ্ছে যে সবাই খেলতো, এবং আমি আসলে অতটা ছিলাম না। মানে স্কুল লাইফে খেলাধুলা হয়েছে, বাট কলেজ লাইফটা কিন্তু সবার কাছে একটু অন্যরকম। কলেজে গেলে মনে হয় যে না, এসবের সাথে আর কেন জড়িত হবো, পড়ালেখাটাকে একটু সিরিয়াসলি নেওয়া উচিত এবার। কিন্তু তখন যখন দেখলাম যে না, মানে যখন খেলা দেখতে গেলাম, খেলা শুরু যে সবাই পারছে, তো আমার এখন মনে হচ্ছে স্যার আমাকে মানে সাইড থেকে বলছিল, মানে চেনা জানার পরিচয়, স্যার বলছে যে পাশ থেকে তুমিও দিয়ে দাও। তো স্যারের কথা শুনে এবং সাইড থেকে আমার আপুরা বলছিল যে নেমে যেতে পারবা। এবং হচ্ছিল যে আমাদের একটা দৌড় খেলা হলো। তো ওই দৌড় খেলাতে হচ্ছিল যে আমিও মানে একদমই উইদাউট এনি প্রিপারেশন, জাস্ট বাঁশিতে ফু দেওয়ার আগেই প্রায় 5-7 সেকেন্ড থেকে আমি দাঁড়িয়েছি এবং সারপ্রাইজিংলি 200 মিটার দৌড়ে প্রথম হয়ে গিয়েছিলাম। তো এটা হচ্ছিল যে মানে একটা হরিবল এক্সপিরিয়েন্স বলা চলে। এবং এরপর নিজের উপর আবার আত্মবিশ্বাস আসলে মনে হলো যে না, পারবো। এবং গেস হোয়াট, আমি 3টা প্রাইজ পেয়েছিলাম, গোলকে, চাকতি নিক্ষেপে এবং হচ্ছে দৌড়ে। দৌড়েরটা তো স্যার একদম মানে একদম আনএক্সপেক্টেড ছিল, কারণ স্কুল জীবনে পারি নাই। কিভাবে বেড়ে গেছিলাম, মানে তখন অন্যরকম একটা জোশ চলে আসছিল। এবং আরো যদি বলি, স্যারের সাথে হচ্ছিল যে আমরা যখন আমার এখনো মনে নেই, কিন্তু এখন মানে যে প্রাইজ গুলো রয়েছে ওগুলো এখন আছে। এবং স্যার জায়গাটার নাম কি যেন বলেছিল যে আমরা খেলতে গিয়েছিলাম, আমরা যে তুমি যে গেছিলা সেটা হলো রিকাবি বাজার গ্রিন ওয়েলফেয়ার মাঠ। দারুণ একটা মাঠ, এবং ওই মাঠটার কিন্তু একটা ক্রীড়া ঐতিহ্য আছে। আমি যখন স্টুডেন্ট লাইফ থেকে দেখছি অনেক বড় বড় টুর্নামেন্ট হইতো সেই রিকাবি বাজার গ্রিন ওয়েলফেয়ার মাঠে। আমাদের যে অভিভাবকদের মধ্যে যে একটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে যে নারীরা, বিশেষ করে মেয়েরা এসএসসির পরে কলেজ লেভেলে খেলাধুলা করবে, এটা অভিভাবকরা ওইভাবে পছন্দ করে না। কিন্তু আমার 20 বছরের অভিজ্ঞতায় আমি যে জিনিসটা দেখেছি, যে আমি আমার যেই ছাত্রীদেরকে মাঠে আনতে পেরেছি, মানে খেলাধুলার সাথে যারা সম্পৃক্ত ছিল অথবা কালচারের সাথে, সাংস্কৃতিক অঙ্গনের সাথে, কিন্তু তারা কিন্তু পরে অন্য ক্ষেত্রে কিন্তু তাদের কোনো স্ক্যান্ডাল নাই, তারা কিন্তু আসলে ভালো মানুষ হয়েছে। এবং খেলোয়াড়দের যে একটা বৈশিষ্ট্য, আমরা কিন্তু সহসা একটা অনৈতিক কাজে বা অপকর্মে সাধারণত খেলোয়াড়রা জড়ায় না, ভালো মনের মানুষগুলোই মাঠে আসে। এবং আমি এই জন্য আমাদের অনারেবল গার্ডিয়ানদেরকে আমি রিকোয়েস্ট করবো, আসলে সন্তানদেরকে মাঠে পাঠান, খেলাধুলার আসলে বিকল্প নাই ভালো মানুষ হওয়ার জন্য। একদম। এবং স্যার আমি যদি এখানে ছিল যে আপনি যদি আরেকটু বলি, আসলে আমাদের প্রোগ্রামটা আমার ক্যাম্পাস নিয়ে, কিন্তু যখন এইসব বিষয় নিয়ে আমাদের
কথাগুলো উঠে তখন আসলে কথা না বললেই না, বর্তমানে তরুণ প্রজন্ম কিন্তু একটু হলেও হেলে যাচ্ছে স্যার। এবং আমার কাছে কি আমি জানি না স্যার, হয়তো আপনিও আমার সাথে একমত হবেন যে এই তরুণ প্রজন্মটাকে মানে ঠিক করার একমাত্র সুন্দরতম উপায় হচ্ছিল খেলাধুলা। খেলাধুলার মাধ্যমে কিন্তু এই তরুণ প্রজন্মটা যেটা সারাদিন এভাবে ফোনের মধ্যে ঝুঁকে থাকে, এটা বের হয়ে অনেক অনেক কিছুর পরিবর্তন আনতে পারে। এরা নিজেদের মন মানসিকতার পরিবর্তন আনতে পারে। এবং আমাদের যে কিশোর গ্যাংয়ের একটা প্রভাব কিন্তু বর্তমানে খুব বেশি বিরাজ করছে, এটা থেকেও কিন্তু বের হয়ে আসতে পারে। এবং আমি যদি বলি যে স্যার আপনাকে আজকে আমাদের অনেক দিন ধরে আমাদের যারা শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধু রয়েছে তারা অনেক দিন ধরে রিকোয়েস্ট করেছিল, এবং শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুদের মধ্যে বেশিরভাগই কিন্তু আমাদের হরগঙ্গা কলেজের ছাত্রছাত্রীরা রয়েছে। তারা অনেকদিন ধরে রিকোয়েস্ট করছিল যেন আমাদের কলেজের মাঠটা পরিষ্কার করা হয়। এবং আমি আজকে কলেজে গিয়ে দেখলাম যে স্যার আপনি পরিষ্কার করাচ্ছিলেন। তো আমরা কি আসলে স্যার মানে কি ইদানিং এর মধ্যে কোনো প্রত্যাশা রাখতে পারি কোনো আন্তঃ ডিপার্টমেন্ট ম্যাচের? অবশ্যই অবশ্যই। আসলে আমরা দুইটা কারণে খুব দ্রুত মাঠটা সংস্কার করতে পারিনি। একটা হচ্ছে এটা কিন্তু বাস্তব সত্য যে এবছর আমার মনে হয় গত 10 বছরে এত বৃষ্টিপাত হয় নাই। হ্যাঁ, প্রচুর বৃষ্টিপাত যার কারণে আসলে আজকেও তো হলো। হ্যাঁ, ঘাসগুলো খুব বেশি বড় হয়ে গেছে। এবং আমি চেষ্টা করেছিলাম জেলা ক্রীড়া সংস্থা থেকে শুরু করে অন্যান্য যেই জায়গায় আমাদের মানে মই মেশিন, ঘাস কাটার মেশিন ছিল, সেটা কালেক্ট করতে পারি নাই। অবশেষে আমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ওনার সহায়তায় উনি আসলে একটা মেশিনের ব্যবস্থা করে দিয়েছে, এবং ধন্যবাদ জানাই ওনাকে। এবং আমার টঙ্গীবাড়ি উপজেলার যিনি চিফ ইঞ্জিনিয়ার আছে মোয়াজ্জেম হোসেন সাহেব, ওনাকেও ধন্যবাদ যে ওনাদের আন্তরিক প্রচেষ্টায় কিন্তু একটা মেশিন আমরা কালেক্ট করেছি। এবং ওইটাই আমি বলবো টঙ্গীবাড়ি থেকে ধারে নেই, তুমি দেখেছো মনে হয় কাজটা 50% অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আশা করি আগামী একদিন বা 2 দিনের মধ্যে ইনশাআল্লাহ। স্যার এখন যদি আমি বলি স্যার, আমি আসলে যেটা স্যার স্ক্রিপ্ট করে থাকি, কিন্তু আমার প্রশ্ন কখনো আসলে স্ক্রিপ্টেড হয়ে থাকে না, স্ক্রিপ্টের বাইরে যে প্রশ্নগুলো থাকে। এই যে ছাত্রদের জন্য এরকম কাজ করতে পেরে মানে এতটা সুন্দর করে আসলে কি কারণে আমাদের জন্য এতটা পরিশ্রম করা? না, আমি আসলে চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। এবং বাংলাদেশে যদি একজন মানুষের জব স্যাটিসফ্যাকশন থাকে, আমরা কিন্তু কেউ পেশা নিয়ে সন্তুষ্ট না। তুমি যদি চিন্তা করো যে ধর একজন শিক্ষক আছে, সে কিন্তু চিন্তা করছিল সে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হবে। যে এখন ডাক্তার আছে তার কিন্তু 7 জায়গায় সে যদি ডিসি হইতে পারতো অথবা সচিব হইতে পারতো, একদমই সন্তুষ্ট না। কিন্তু তুমি আমাকে দেখো, আমি মনে হয় একমাত্র ব্যক্তি যে আমি কিন্তু পুরোপুরি প্রফেশনাল। এবং আমি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম, নিজে সারাদিন মাঠে ছিলাম, খেলাধুলা, এখনো খেলাধুলা নিয়ে আছি। এবং আমি চাই যে এই খেলাধুলা আর গান বাজনার মধ্য দিয়েই আমি আসলে আমার জীবনের সমাপ্তি ঘটুক। এবং আমার এই যে প্রফেশন, আমার কি আছে কি নাই সেটা নিয়ে আমি একবারও ভাবি না। আমার ছেলে পানদের নিয়ে আমি টিম নিয়ে দূরে যাই, ঢাকা যাই, নারায়ণগঞ্জে যাই, খেলাধুলা করি, ওদের সাথে গল্প আড্ডা করি, প্র্যাকটিস করাই। আমি কিন্তু সুখী মানুষ। এবং স্যার যেখানে যারা মানে সেই জায়গাতে একদমই মাতিয়ে ওঠে। মানে আমি আসলে স্যার আরো বেশি ফ্যান হচ্ছি হলাম স্যারের গান নিয়ে। মানে থাকে না যে খোলা মনে গান গাওয়া কিছু মানুষ ওইরকম। এবং আসলে স্যারের সাথে হচ্ছিল যে সৌভাগ্যক্রমে একটা ট্যুরে কিছু সময়ের জন্য হলেও স্যারকে পাওয়া হয়েছিল, আমাদের রেড ক্রিসেন্টের যে ট্যুরটা হয়েছিল। এবং সেখানে যখন স্যার গান গাচ্ছিল, আমি জানি না কে কতটুকু এনজয় করেছে, বাট আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। যেহেতু আমি জেমসের খুব বড় ফ্যান, আমার শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধু যারা আছে তারা জানে। এবং সেদিন যখন স্যার জেমসের পাগলা হওয়া গানটা গাইলেন, আমার কাছে মনে হচ্ছিল যে আমিও মানে একদম ওই পাগলা হওয়ার মতোই উড়ে উড়ে যাই। এবং সত্যি কথা বলতে গেলে এরকম মানুষ আসলে খুব কম পাওয়া যায়। এবং আমি যদি আমার কথা বলি, আপনারা জানেন যে আমিও একটা বেসরকারি প্রতিষ্ঠান অ্যাজ এ টিচার জব করতেছি, বাট আমার কাছে মনে হয় যে কি করব, এত প্যারা, এত ঝামেলা, 2 দিন পর পর এত কাজ, পরীক্ষা, এটা ওইটা। মানে সত্যি কথা বলতে গেলে আমরা কেউই সন্তুষ্ট না। তবে দিন শেষে আবার মনে হয় যে না, ঠিক আছে, যা চলতেছে আলহামদুলিল্লাহ ভালো, তবে আরো বেটার কিছু হতে পারতো। বা আমার ড্রিম, আমার যেহেতু এখনো সময় আছে হয়, বাট ড্রিম বা অ্যাম্বিশন একটা, যেমন স্যার যেটা বললেন যে কেউ ডাক্তার হতে যেত, কেউ অন্য যে কোনো একটা প্রফেশনে। যেমন আমার যখন একদম ছোট ছিল, আমার ছোটতে মানে একদম ছোটবেলায় আমার স্বপ্ন ছিল যে আমি ডেফিনেটলি হচ্ছে যে আমি তো অফিসার হবো, সোলজার না, ডিফেন্সে আমার জয়েন করতেই হবে।
কিন্তু যখনই হচ্ছে যে হাই স্কুল উঠলাম, বাবার একদম স্ট্রিক্ট রেস্ট্রিকশনস, আপুকে দেখে, আমার ফুফাতো বোনকে দেখে, আপু আর্মিতে অফিসার, তো মানে আপু যখন হচ্ছে যে দেখলো যে আপুর হাত ভেঙে আছে, পা ভেঙে আছে, and ওই ফ্র্যাকচারই ঠিক হচ্ছে না, বাবা বললো যে কোনো দরকার নেই, অনেক কান্নাকাটি পর তারপর মনে হলো যে ঠিক আছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বো। তারপর মনে হলো যে এটা আমার সাধ্যের বাইরে, খুবই ডিফিকাল্ট একটা সাবজেক্ট, বাট তবু আলহামদুলিল্লাহ ভালো ছিল। তো স্যার আপনার কি এরকম কোনো চিন্তা ছিল নাকি যে খেলাধুলা বাদে অন্য কোনো পেশার সাথে যুক্ত হবা? আপনি যদি আজকে এই খেলাধুলার সাথে যুক্ত না হতেন তাহলে আসলে কিসের সাথে যুক্ত হতেন বলে আপনি মনে করেন? আমি বাংলাদেশের সেরা শেফ হতাম। স্যার আমরা কি কখনো আমার আপনার হাতে আমার রান্না কিন্তু করেন? আমার আবার রান্না বান্না, যেমন আমি এখনো মাঝে মাঝে কিচেনে যাই, আমার কিন্তু রান্না করতে খুব ভালো লাগে। এবং দেখো আসলে পেশাদারিত্বটা হলো আসল, তুমি আসলে কোন জবে আছো, কি করতেছো, তুমি কি শিক্ষক না তুমি ডাক্তার না ইঞ্জিনিয়ার, সেটা না, কিন্তু আমরা যে যেখানে আছি সেখানেই তোমার সফলতা এবং সেই পেশাটাকে আপন করে নেওয়া বা পেশার প্রতি যে দরদ ভালোবাসা এনজয় করাটা, সেটাই কিন্তু আসল। যেমন আমার রান্না করতে একদম। ভালো লাগে। এবং তুমি দেখো যে যদি আমি বলি, যেমন এই যে বাঙালি একজন বাবুর্চি টমি মিয়া, তুমি তো জানো, সে ইংল্যান্ডে আছে, সে বাবুর্চি। আচ্ছা, এই যে একজন শেফ, তার কি কম আছে? টাকা পয়সা কিছু কি তার অভাব আছে? অভাব কিন্তু নাই। সো তুমি যেই প্রফেশনে থাকো, যদি তুমি সেখানে সর্বোচ্চ শিখরে আরোহণ করতে পারো, তাহলে তো মানে তুমি ফেমাস, বিখ্যাত। So, একদম। একেবারে মানে আমাকে যে বড় অফিসার হইতে হইব এটা কিছু না। একজন অফিসারকে কয়জন চিনে? যতজন সাকিব আল হাসানকে চিনে। একদম একদম, so So, true, so তুমি- true। তুমি খেলার মাধ্যমেও কিন্তু ফেমাস হইতে পারো। কিন্তু আমাদের অপরচুনিটি স্যার খুব কম। অপরচুনিটি তো অবশ্যই কম থাকবে। এখন যতটা সহজে তুমি মনে করি একটু পড়াশোনা করে A+ অর্জন করতে পারবা, তুমি যদি একজন ভালো খেলোয়াড় হতে চাও, প্রথম বিভাগ ক্রিকেট, ফুটবল বা বাংলাদেশের ন্যাশনাল টিমে যদি তুমি আসতে চাও, সেক্ষেত্রে তো তার চেয়ে আরো 100 গুণ পরিশ্রম করতে হবে। কিন্তু একদম। পরিশ্রম শেষে তোমার যে অর্জনটা হবে, সেটা কম কিসের, সেটা কিন্তু অনেক। তো আসলে। আমরা যে যে পেশায় থাকি, পেশাদারিত্ব বা এই মনোভাবটা তৈরিতে হইলে আসল। এবং সবকিছুর পরে আমি যেটাই করব, সেখানে যদি নিজের মানসিক প্রশান্তি থাকে এবং মানুষের সহায়তা, মানুষের ভালো লাগা ভালোবাসা কাজ করে, তাহলেই কিন্তু আমি সফল। আমি মনে করি যে আমি যে প্রফেশনে আছি, যেমন আমি মুন্সিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার মেম্বার, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে আছি, সরকারি হরঙ্গা কলেজের স্পোর্টসটা দেখছি। এছাড়াও মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন মাঠে, সেটা কাবাডি হোক, ক্রিকেট হোক বা ব্যাডমিন্টন হোক অথবা ফুটবল হোক, এই যে র্যাফটিং করি, হাজার হাজার মানুষ থাকে। হ্যাঁ, তারা ধরো রাস্তায় পথ চলছি, ছোট এক বাচ্চা সাইকেল চালাইতেছে, একদিন বলতেছে এই যে রেফারি স্যার যাইতেছে। আসলে এইটাই তো এনজয়। একজনও তো আসলে একটা মানুষের সবকিছুর দরকার হয় না। আমি যদি মনে করি যে ধরো অনেক প্রচুর জায়গা সম্পত্তি, দালান কোঠা আমার থাকবে, তারপরে আমি লেখাপড়া শেষ করছি, তারপরে মানুষ সবাই আমাকে স্যার বলবে, টাকা পয়সা, শিক্ষা, পলিটিক্যাল পাওয়ার, নেতৃত্ব, সবকিছু যদি সৃষ্টিকর্তা একজনকে দেয়, তাহলে অন্য আল্লাহর বান্দারা কি দোষ করছে? তা আমি যেটা ফিল করি যে আমি যে জায়গায় আছি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, এবং প্রত্যেকটা মানুষেরই এটাই হওয়া উচিত মনে হয় যে তার। আমার কাছে আসলে এরকম মনে হয় যে এরকমই মনে হয় যে সন্তুষ্ট থাকা উচিত আসলে সবকিছু নিয়ে, এবং আলহামদুলিল্লাহ সবকিছু নিয়ে আমরা বেশ ভালো আছি। এবং আমি আবার আপনাদেরকে মনে করে দিই, আপনারা কিন্তু শুনছেন এখন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং বিক্রমপুরের একমাত্র ইলেকট্রনিক মিডিয়া প্রাণের কথা মনের সুর রেডিও বিক্রমপুর 99.2 FM এর প্রতি রবিবার সন্ধ্যে 7টা থেকে 8টার নিয়মিত অনুষ্ঠান আমার ক্যাম্পাস। এবং আমার ক্যাম্পাসটি কিন্তু আমরা একদম ভিন্ন মাত্রায় আবারও নিয়ে এসেছি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। এবং আমার ক্যাম্পাসের কিন্তু সবে মাত্র দ্বিতীয় পর্ব আজকে, এবং দ্বিতীয় পর্বে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মানে এত অসাধারণ একটি চমক।
তো ভাবুন সামনে আরো কি কি চমক থাকতে পারে। তো এর জন্য অবশ্যই আমার ক্যাম্পাসের সাথে আপনাদেরকে যুক্ত হয়ে যেতে হবে। এবং আমার ক্যাম্পাসে কিন্তু শুধু এরকমই না যে স্যাররাই আসতে পারবে, আমার ক্যাম্পাসে কিন্তু ডেফিনেটলি আপনারা যারা স্টুডেন্ট রয়েছেন তারাও আসতে পারেন। এবং আমার ক্যাম্পাস কিন্তু শুধুমাত্র সরকারি হরগঙ্গা কলেজের জন্য নয়, স্কুল সেকশনেও যারা রয়েছে তারাও কিন্তু তাদের নিজেদের ক্যাম্পাস নিয়ে গল্প করার জন্য, আড্ডা দেওয়ার জন্য অবশ্যই আমার সাথে যুক্ত হয়ে যেতে পারে। এর জন্য হয়তো আপনাদের আমার সাথে যোগাযোগ করতে হবে, অথবা আমাদের যে ফেসবুক পেজ রয়েছে রেডিও বিক্রমপুর FM 99.2, আমাদের পেজে একটু মেসেজ দিয়ে যোগাযোগ করতে হবে এই। এবং আমি যেটা বলছিলাম যে ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেক 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 শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুরা কিন্তু যুক্ত হয়ে আছে। তবে তাদের কাছে যাওয়ার আগে আমি পুনরায় একটি খুবই মানে আমার কাছে মনে হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং আমি আসলে এই বিষয়টাতে শিক্ষকদের মতামতটাকে খুবই প্রাধান্য দিব। এবং আমি আসলে জানতে চাই, কারণ আমার কাছে মনে হয় যে আমি যত জানতে চাইবো আমি তত শিখতে পারবো, যেহেতু আমরা বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী কার্যক্রমের সাথে যুক্ত হয়ে থাকি। এবং আমাদের ক্যাম্পাসে কিন্তু এরকম 3টি গ্রুপও রয়েছে সামাজিক স্বেচ্ছাসেবী কার্যক্রমের জন্য। তো মানে অফিসিয়ালি রয়েছে, এবং এছাড়াও কিন্তু আরো অনেক সামাজিক স্বেচ্ছাসেবী গ্রুপ রয়েছে। তো বর্তমানে স্যার আমি আপনাকে একটু আগেও যেটা বলছিলাম যে কিশোর গ্যাংয়ের উপদ্রবটা খুব দেখা যাচ্ছে, এবং এরা খুব বেশি বয়সের হবে না, এরা হয়তো বা পড়ালেখা ছেড়ে দিয়েছে, বা পড়ালেখা হচ্ছে 15-16 বছর বয়স হবে, বা এরকম হতে পারে যে কলেজে উঠেছে, আমাদের কলেজে ঠিকমতো পড়াশোনা না করে একটু উল্টাপাল্টা ভাবে চলাফেরা করছে। আসলে এগুলো নিয়ন্ত্রণে আনার জন্য আমরা কি করতে পারি, কি কি উদ্যোগ নিতে পারি? আসলে কিশোর গ্যাং ওরা তো মঙ্গল গ্রহ থেকে আসে নাই, ওরা তো না। আমাদেরই সন্তান, ওদেরও একদম। বাবা মা আছে কারো না কারো। প্রথম যে জিনিসটা দরকার যে অভিভাবকদের সচেতন হতে হবে। তুমি তোমার যে মূল শিক্ষাটা, পারিবারিক শিক্ষাটা কিন্তু একজন মানুষের প্রাথমিক বুনিয়াদ। আমরা শিক্ষকরা যতটাই করি, ধরো তোমরা 9টা থেকে 1টা বা 2টা পর্যন্ত আমাদের সান্নিধ্যে থাকো, কিন্তু বেশিরভাগ সময় কিন্তু আমরা থাকি আমাদের পরিবারে, বাবা মা ভাই বোনদের সাথে। তো নীতি নৈতিকতা আদর্শের শিক্ষা একটা মানুষ যদি পরিবার থেকে না পায়, তাহলে আসলে শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাকে ভালো মানুষ হিসেবে তৈরি করা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ, খুব বড় রকমের একটা চ্যালেঞ্জ। এবং যেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা আপনাদের যে কার্যক্রম সেটা আরেকটু জোরদার করেন। কারণ এটা শুধু আজকে যে কিশোর গ্যাং যারা আছে, আপনি আপাতত দৃষ্টিতে মনে করতেছেন যে সমস্যাটা খুব অল্প মাত্রায়, আসলে এটা কিন্তু একটা মোটেও ব্যাপক, না। এটা একটা জাতীয় ব্যাপক সমস্যা। পরিসরে। আজকে সে কিশোর আছে, সে একদিন বড় হবে, সে বড় হলো বা সে প্রাপ্তবয়স্ক হলো, তখন যে তার আচরণের পরিবর্তন ঘটবে সেটা কিন্তু প্রত্যাশা করা যায় না। এজন্য আমরা প্রথমেই আমরা যেটা করতে পারি সেটা হলো অভিভাবকদের একটু সচেতন করা, যে তার ছেলে মেয়েরা কোথায় যায়, কার সাথে মিশে, হ্যাঁ, অথবা সে যে কিশোর গ্যাংয়ের সাথে যুক্ত হয়েছে, যদি কঠোর হতে হয় কঠোর হতে হবে। আমি কিন্তু দেখেছি অনেক অভিভাবক, তারা কিন্তু তার বকাটে ছেলেকে, যদিও সেটা সংখ্যায় খুব কম, যে পুলিশের হাতে সুপর্দ করেছে, মানে সংশোধনের জন্য। তো যদি অভিভাবকরা সচেতন হয়, আমরা যারা সুশীল সমাজের আছি তারা যদি একটু চোখ কান খোলা রাখি, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইয়েরা যদি আরেকটু দায়িত্বশীলতার পরিচয় দেয়, আমার মনে হয় এই সমস্যা থেকে উত্তরণ সম্ভব। স্যার আমি যদি এখানে একটু ইন্টারাপ্ট করি, হয়তো আমি ভুল হতে পারি, কিন্তু আমার কাছে মনে হয় যে এই কিশোর গ্যাং এর মধ্যে বেশিরভাগই মেয়ে খুবই কম থাকে, খুবই কম ছেলেরা। এবং আমাদের বর্তমান সমাজে আমি জানি না এটা কেন কেউ নোটিস করে না, কিন্তু আমার কাছে মনে হয় যে কিশোর গ্যাং তৈরি হওয়ার জন্য আমি যদি কাউকে প্রাথমিকভাবে বা প্রধানভাবে দায়ী করি, সেটা আমি পরিবারকে দায়ী করব। কেন আমি যদি বলি, তার মধ্যে আমি মাকে সবচেয়ে বেশি দায়ী করব। কারণ আমি আমার আশেপাশে কি আমি অনেক ফ্যামিলিতে দেখেছি এরকমটা হয়েছে যে সে দেখছে তার ছেলে ভুল করছে, তবু প্রচলিত সমাজের বা আমাদের তথাকথিত সভ্য সমাজের যারা রয়েছে তারা ভাবে তাদের ছেলেরা একদম মানে ছোট খোকা, তারা এখনো নির্দোষ, তারা কিছু করতে পারে না। তো এই ভ্রান্ত চিন্তা ভাবনা থেকে ভুল হন যখন এই জিনিসটা আপনার নিজের মেয়ের সাথে হবে বা আপনার নিজের পরিবারের সাথে হবে, আপনি হয়তো তখন রিয়েলাইজ করতে পারবেন যে আপনার ছেলেটা ঠিক
কতটা মানে অনিশ্চয়তার মধ্যে গড়িয়ে গিয়েছে। কারণ আমরা প্রায় সময় দেখি যে একটা মেয়ে কিছু আবদার করলে স্যার হচ্ছে যে সেটা দেয়, কিন্তু একটা ছেলে যখন একটা কিছু আবদার করে সেটা দিতেই হবে। একটা মেয়েকে দেয় আর দিতেই হবে মধ্যে কিন্তু একটা তফাৎ আছে, মানে না দিলেও চলবে। আমি যেটা বোঝাতে চাচ্ছি যে ছেলেদেরকে আরো বেশি শাসনের মধ্যে রাখা উচিত এবং বোঝানো উচিত কোনটা সঠিক কোনটা ভুল। তোমরা যাকে তাকে থ্রেটেন করতে পারো। এবং বর্তমান সমাজে আরো একটা জিনিস যেটা দেখুন স্যার, আমাদের সময় যেটা হয়েছে যে স্যার আমরা কিন্তু স্যার এখন আপনাদেরকে দেখলে স্যার 10 বার সালাম দিব, যে স্যার ঢুকতে গেলে সালাম দিব, বের হতে গেলে সালাম দিব। বাট বর্তমানে হয় কি বাচ্চারা সালাম তো দূরের কথা, ওরা আরো টিটকারি মেরে চলে যায়, আরো এম্বারাস করে, ইভেন পিঠ পিছে অনেক কিছু বলে। এরকম বলতে পারে যে বুড়া যেতেছে সাইড দিয়ে, বা এই লোক তো জঘন্য, মানে শিক্ষককে ঠিক মতো শিক্ষকের মর্যাদাও দিচ্ছে না। আমরা তো স্যার স্টুডেন্ট, আমরা একসাথে থাকি, চলাফেরা করি, বাচ্চাদেরকে সাথে নিয়ে দেখি, তো ওদের মুখে যখন এই কথাগুলো শুনি তখন আমাদের কাছে জাস্ট মনে হয় যে এতটা কিভাবে বদলে গেল, মানে সবকিছু কিভাবে এত বদলে গেল, যেখানে ওরা আমাদের থেকে কিন্তু বেশি ছোট না, 1-2 বছরের হয়তো ছোট হবে, যেখানে আমাদের মধ্যে অতটুকু নীতি নৈতিকতা রয়েছে বা আমরা জানি কিভাবে সম্মানটা করতে হবে। ওরা কেন ভুলে গেল? আমাদের সমাজ তো এরকম না। এবং এর জন্য যদি আমরা গোড়া থেকে ধরে এর মূল যে দোষী বা দায়ী একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এখানে সবাই ব্যস্ত থাকে যে কে নিজেকে কতটা কুল প্রমাণ করবে, এবং এই কুল প্রমাণ করার জন্য ওরা নিজেকে বিভিন্ন অশোভনীয় কাজের সাথে জড়িত করে, গালিগালাজ থেকে শুরু করে বিভিন্ন, ওরা মানে যা না করলেই নয় তাও করে বেড়ায়। তো এইসব জিনিস থেকে উত্তরণের জন্য আমাদের আসলে সকলকে একজোট হয়ে সচেতন হতে হবে। যখন আমরা দেখবো যে কিশোর গ্যাং কিন্তু ওরা নিজেদের গায়ে লিখে নেবে না যে ওরা কিশোর গ্যাং, ওদেরকে চিহ্নিত করতে হবে যে ওরা কিশোর গ্যাং এর মধ্যে পড়ে। কারণ আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনাকে কেন কেউ, একটা বাচ্চা বয়সের ছেলে বা একটু বড় হতে পারে, আপনাকে কেন রাস্তার মধ্যে দাঁড়িয়ে জিজ্ঞেস করবে আপনারা কোথায় যাচ্ছেন, বা আপনাকে হ্যারাস করবে। লাইক আমি যদি স্যার বলি, স্যার যতজন জানেন আমি বিবাহিত, আমার হচ্ছে যে রিসেন্টলি বিয়ে হচ্ছে, এবং আমার হাজবেন্ড রেড ক্রিসেন্টের এখন হচ্ছে যে দলনাথা সরকার হরগঙ্গা কলেজে। তো ও আর আমি হচ্ছে যে এক জায়গায় ঘুরতে গেছি আমাদের মুন্সিগঞ্জে, এবং সেই কিশোর গ্যাংয়ের ভাষ্য মতে তারা আমাদেরকে কর দিয়েছে। লাইক আমরা কিন্তু ঘুরতে গিয়েছি, এবং আসলে একটু পরিচিত মানুষ থাকার কারণে হয়তো বা আমাদেরকে ছেড়ে দিয়েছে। বাট ওইখানে যদি আমাদের বদলে অন্য কেউ হতো, সেখানে যে কোনো বড়সড় একটা দুর্ঘটনা হয়ে যেতে পারতো। এবং কিছুদিন আগে আমরা শুনেছি যে চর কিশোরগঞ্জের ওদিকেও একটা মা এবং ছেলেকে নাকি তারা তাদের ভাষ্য মতো কর দিয়েছে। তো এই জিনিসগুলো আসলে আসছে কোথা থেকে, এগুলোর উৎখাত আমরা কিভাবে করতে পারি? এর জন্য অবশ্যই প্রশাসনকে আরো কঠোর নজরদারি করতে হবে, এবং আমাদের যে শিক্ষক সমাজ, আমাদের পরিবার রয়েছে, এদের সকলকে আরো অনেক বেশি সচেতন হতে হবে। মানে স্যার যে কথাগুলো বললো আমি ওগুলোই কিন্তু আরেকটু ব্যাখ্যা করে ভালোভাবে আসলে পয়েন্ট আউট করে আপনাদেরকে জানালাম। স্যার আমি যদি কোনো রকম ভাবে ভুল থাকি আমি খুবই দুঃখিত। না না, অবশ্যই তোমার ঠিক আছে, কিন্তু এর সাথে আমি আরেকটা বিষয় আমি যুক্ত করি, যে এই যে কিশোর গ্যাং বা এই শিশুদের বখাটেপনা বলবো আমি, এটা প্রথম দায়টা কিন্তু নিতে হবে তার পরিবার, তার বাবা মাকে। তার দ্বিতীয়ত যে বিষয়টা কাজ করে এখন, সেটা হচ্ছে এই যে একটা ডিভাইস আছে, মোবাইল ডিভাইস, ওরা খেলাধুলার মাঠে আসে না, ওরা সুস্থ সাংস্কৃতিক চর্চা করে না, ওরা শুধু মোবাইল নিয়ে বেশি ব্যস্ত থাকে, এবং মানুষের সহজাত প্রবৃত্তি হচ্ছে অপরাধ প্রবণতা। আমরা খুব ভালো গুণাবলী, ভালো জিনিসগুলো কিন্তু সহজে আয়ত্ত করতে পারি না, কিন্তু তুমি যদি অসৎসঙ্গে থাকো, খারাপ মানুষের সাথে যদি তুমি বন্ধুত্ব করো, ওই খারাপ যে অভ্যাসগুলো সেটা কিন্তু খুব দ্রুত একজন মানুষ থেকে আরেকজন মানুষের মধ্যে, সেটা একেবারে করোনা ভাইরাসের মতো সংক্রামিত হয়। আরেকটা জিনিস যেটা আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আমাদের সমাজে যারা রাজনীতিবিদ আছেন, বিশেষ করে আমি ক্ষমতাশীল বলি বা অপোজিশন বলি, যত রাজনীতিবিদই আছে আমি কিন্তু তাদেরও সহযোগিতা কামনা করব, যে 2, 4, 10, 20, 50, 100 বকাটেদেরকে আমার দলে ভিড়াতে হবে, এমনটা তো কিছু করার নেই। এদেশে তো হাজার হাজার বা লাখ লাখ ভোটার, তো আপনার ছত্র ছায়ায় বকাটেদেরকে আশ্রয় দিতে হবে কেন? আপনার দরকার নাই।
এই যে কিশোর গ্যাং অথবা যারা সমাজের খারাপ ব্যক্তি, তাদের এরকম 20-50 জনকে আশ্রয় প্রশ্রয় না দিলে কি হয়? ওই রাজনৈতিক দলটা কি হারিয়ে যাবে? অবশ্যই হারিয়ে যাবে না, তাই না? ভালো মানুষ যদি এই দুনিয়াতেও হেরে যায়, পরবর্তী দুনিয়াতে কিন্তু জিতে যাবে। সাধারণ জনগণ, সাধারণ ভোটাররা, সাধারণ নাগরিকের কথা আপনারা চিন্তা করেন, তাই না? একদম। সুতরাং আমি যারা আমাদের দেশের রাজনীতিবিদ আছে তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব যে আপনারা আসলে এই খারাপ যারা আছে, সমাজের ক্ষতি করার মতো কাজ যারা করে তাদেরকে আপনারা প্রত্যাখ্যান করুন। এই 2-4 জন সন্ত্রাসী, 2-4টা কিশোর গ্যাং না হইলেও মনে হয় আপনাদের রাজনীতি এদেশে টিকে থাকবে। একদম। এবং স্যার একটু আগে যেটা আমাদেরকে বলছিলেন যে এই ডিভাইসটার কারণে আমাদের যে প্রবলেমটা হয়, বর্তমানে আমরা দেখবো যে ছেলে মেয়েদের বেশিরভাগ সময় ওরা মোবাইলে গেমস খেলে এবং হয়তো বা পারিবারিক ভাবে এরা গালিগালাজ শিখে না, কিন্তু ফোনে যখন গেমস খেলে ওরা এভাবে আরে বট মার মার, এই বট শব্দটা কিন্তু আমরা জানতাম না। আমাদের জেনারেশন স্যার আমরা পাই। আমি কিন্তু স্যার খুব ওল্ড এজ কিছু না, এই জেনারেশনই। এবং তবু স্যার মনে হয় যে এতটা গ্যাপ কেন আমাদের মাঝে? আমরাও তো স্যার ফোনে গেমস খেলি, কিন্তু যেমন আমি যদি আমার ছোট ভাইয়ের কথাই বলি, সারাদিন দেখবো মোবাইলের মধ্যে গেমস খেলতে, ওকে খুব মেরে বকে হচ্ছিল যে পাঠাতে হয় যে না তুমি হচ্ছে যে কোর্টের মাঠটাতে যাও, যে বড় ভাইয়াদের সাথে খেলো। এবং আমি যে বলে আসি যে ও যদি খেলতে না হয় যে তোর ওকে ডেকে নিয়ে খেলাবে, এবং মানে এলাকায় সবাই যেহেতু জানে একটু কেমন, তো হচ্ছিল যে না ওকে হচ্ছিল যে ধরে বেঁধে হলেও নিয়ে যায়। কিন্তু এই যে ওদের হচ্ছিল যে আকর্ষণটা কমে যাচ্ছে, মানে এই ডিভাইসটা যে আমাদের জন্য এটা বানিয়েছে তো লোকেরা আমাদের ভালোর জন্যই, আমরা না অপব্যবহার করছি। এবং এই অপব্যবহারটা আসলে খুব কমতে। এবং বর্তমানে আরো একটা ট্রেন্ডি বিষয় যেটা আমাদের কন্টেন্ট বানাতে হবে, রিলস বানাতে হবে। তো এই জিনিসগুলো নিয়ে ভালো মন্দ বিবেচনা না করে ভিউজ এর জন্য কিন্তু আমরা জাস্ট কন্টেন্ট বানিয়ে যাচ্ছি। এবং এই কন্টেন্টের মধ্যেই বাবা মাকে অসম্মান করানো দেখা হয়, বাবা মাকে বাড়ি থেকে বিতাড়িত করানো দেখানো হয়, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া, বড় ভাই ছোট ভাইয়ের মধ্যে ঝগড়া, বড় বউ ছোট বউয়ের মধ্যে ঝামেলা, বড় ভাই হচ্ছে যে বড় ভাবিকে ছেড়ে দিবে, এইসব জিনিস আসলে শিখায়। তালাক দিয়ে দিবে, বাবা মার বিচ্ছেদ, ছোট ছোট বাচ্চারা হচ্ছে যে বাবা মাকে হত্যা করার মানে পরিকল্পনা করছে। আমি বুঝি না এইসব কন্টেন্ট কেন বানায়, এবং এইসব কন্টেন্ট আসলে কেন ব্যান্ড হয় না, কেন এগুলো এখন অ্যালাউড? এগুলো দেখে যে যারা নতুন বাচ্চারা কিন্তু আমাদের দেখেই শিখে, বাচ্চারা কিন্তু একটা জিনিস দেখার পর শিখে, এবং এই জিনিসটা যখন একটা বাচ্চা দেখে তখন ও কিন্তু ওটা ওর মাইন্ডে ক্যাচ করে, এবং ও কিন্তু তখন ওই চিন্তাধারায় বড় হয়, এবং তখন ওর মস্তিষ্কের বিকাশ ঘটে না, অপবিকাশ ঘটে, এবং ও বিড়ম্বনার মধ্যে পড়তে থাকে যে কি করবে ও। এবং বর্তমান সমাজের মানে সবকিছু এত ভয়াবহ হয়ে যাচ্ছে এই সোশ্যাল মিডিয়া বা এই ডিভাইসটার জন্য। আমি এই ডিভাইসটার বিপক্ষে মোটেও না, আমি জাস্ট বলছি এটার অপব্যবহার বাদ দিয়ে এটার যে সুফলগুলো রয়েছে আমরা যদি এই সুফলগুলো শুধু ব্যবহার করতে পারি। কিন্তু আসলে এই কথাগুলো হয়তো আমাদের কথা, আমি তো তোমাকে সেটা বললাম যে আসলে এটা হলো অপরাধ প্রবণতা প্রত্যেকটা মানুষের সহজাত প্রকৃতি। আমরা মানে খারাপ বিষয়গুলো, খারাপ জিনিসগুলো যতটা আয়ত্ত করতে পারি খুব সহজে, ভালো গুণাবলী কিন্তু তত সহজে মানে অর্জন করা যায় না। সেটা কিন্তু একটা সাধনার বিষয়। আমি অন্যের সন্তানকে কি বলবো, আমার সন্তানদেরও তো আমি মোবাইল থেকে দূরে রাখতে পারি না, সেজন্য অনেক বকাঝকা অনেক সময় করি, কিন্তু লাভ হইতেছে না, কাজ হইতেছে না আসলে। এখন কিন্তু যারা যে কন্টেন্ট ক্রিয়েটর, আমি হাস্য করি যে মাঝে মাঝে দুই একটা দেখি কি বলে টিকটক রিল কি বলে, মানে তো কিছুই নাই শিক্ষণীয়, আসলে কিছুই নাই, একটা নীতি নৈতিকতার শিক্ষা নাই, কোন সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চা নাই। হ্যাঁ, সেখানে শব্দগত উচ্চারণ কিছু নাই, কি আবল তাবল কথা। ওরা কি বাংলা বলে না হিন্দি বলে না ইংরেজি বাংলার মিশেল বলে, কিছুই না। ওই যে দেখি যে মাঝে মাঝে কি বলে, একজনের একটা মানে একটা ভালো একটা শিল্পীর একটা গান, একটা বাংলা গান পিছনে ব্যাকগ্রাউন্ডে বাজতেছে, আর কি একটা মেয়ে ওর চুলগুলো খোলা, ও হাইটা যেতেছে, এভাবে তাকাইলো ওইভাবে তাকাইলো, ওইটা নাকি একটা টিকটক। কি আজব, মানে এটা হাস্যকর। আসলে এখানে কি আছে, আমাদের নতুন প্রজন্ম কি শিখছে বা ওদের অর্জনটা কি? আমার মনে হয় যে আমরা অদূর ভবিষ্যতে একটা মেরুদণ্ডহীন একটা পঙ্গু জাতি
দিকে যাচ্ছি। যে জাতিটা কর্মঠ হবে না, যে জাতিটা খেলাধুলা, সুস্থ ধারার সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি সেই চর্চার দিকে ধাবিত হবে না, ওই যে কি বলে, এবং স্যার আপনি কিন্তু দেখবেন যে আমাদের প্রজন্ম যারা রয়েছে তারা দিনরাত 24 ঘন্টাই ফোনের মধ্যে ডুবে থাকে। যেমন আমরা যেমন স্যার দেখবেন যে হয়তো ফোন দিয়ে স্যার আমি যেমন আজকে আপনার কল একবার রিসিভ করতে পারিনি টাইমলি, কারণ ফোনটা হাতে থাকি না, আমি আমার কাজে ব্যস্ত থাকি। কিন্তু বর্তমানে স্যার আপনি দেখবেন যে এরা মানে অন টাইম ফোন, এবং এরা বলছে যে আমরা তো আপডেটেড থাকছি সবকিছুর সাথে, আমরা সবকিছুর খোঁজ খবর রাখছি, সবকিছুর খোঁজ খবর আমরা রাখছি, কিন্তু আমরা এই খোঁজ খবর রাখাটা কিন্তু কোনো কাজে আনাচ্ছি না। লাইক আমরা অ্যানালাইসিস কিন্তু করতে পারি এইসব ব্যাপারগুলো, লাইক আমরা সবকিছুর খোঁজ খবর রাখছি, এগুলো অ্যানালাইসিস করে আমি কোনো একটা কাজের সাথে জড়িত হই না, আমরা একটা ডাটাবেস তৈরি করি, বা বর্তমানে তো ফ্রিল্যান্সিং এর অনেক সুযোগ রয়েছে, আমরা এগুলোর সাথে জড়িত হই না। কিন্তু এগুলোর সাথে আমরা জড়িত হচ্ছি না, আমরা শুধু কি করছি, সোশ্যাল মিডিয়াতে পোস্ট আপডেট যে আই এম স্টিল হিয়ার উইথ ইউ, এবং লাইক কমেন্টস শেয়ার প্লিজ। এবং আমি জানি না আসলে আমি কি বলবো স্যার এইসব বিষয় নিয়ে, কারণ আমি যত এইসব বিষয় নিয়ে কথা বলতে যাই আমি নিজেকে আসলে গুলিয়ে ফেলি যে না, আমাদের আসলে এখন যেটা করা দরকার, মোটিভেশনাল ওয়ার্কটা বাড়াতে হবে, ওদের সাথে সচেতনতা কাউন্সিলিং করতে হবে। হ্যাঁ। অভিভাবকরা একদিন হোক, 2 দিন হোক, 3 দিন হোক, তাদের আসলে যদি আমরা বোঝাতে সক্ষম হই যে আসলে এই টিকটক, লাইকি এগুলোতে আসলে তো শিক্ষণীয় কিছু নাই, এই ডিভাইসটা প্রপার ইউটিলাইজ যেটা, এটা যদি আমরা সঠিক ব্যবহার করতে পারি। ধরো তুমি একটা প্রবন্ধ লিখবা সুন্দরবন নিয়ে, তুমি কিন্তু সুন্দরবনের জীববৈচিত্র্য তুমি যদি গুগলকে বা ইউটিউবকে জাস্ট বলো, তুমি দেখবা সেখানে কিন্তু সব তথ্যগুলো চলে এসেছে। তার মানে এই প্রযুক্তিটা কিন্তু তৈরি হয়েছে মানুষের কল্যাণে, সুফলের জন্য। এখন তুমি তো এই ইউটিউবে যে ওই সুরসাধক লালন শাহের গান, শাহ আব্দুল করিমের গান শোনো না, তুমি লাইকি দেখো, টিকটক দেখো, অথবা তুমি আমি যদি স্যার বলি এন্টারটেইনমেন্টের কিন্তু একটা ধরন রয়েছে, এবং এরা এন্টারটেইনমেন্টের নাম নিয়ে যাতা করছে। বাচ্চারা এগুলো দেখলে খুশি হয়ে যায়, কারণ ওদের মস্তিষ্ক, ওদের মন মানসিকতা অন্যরকম, ওদের সামনে আমরা একটা ফানি কাজ করলে ওরা বেশি খুশি হয়ে যায়। এটাই। কিন্তু ওদেরকে যদি আমরা একটা শিক্ষণীয় কিছু শেখানোর চেষ্টা করি, ওরা ছোট থেকে সৃজনশীল হবে, এবং হু নোস ইন ফিউচার হয়তো আমরা অনেক বড় বড় আশীর্বাদ ওদের থেকে পাবো। আশীর্বাদটা কেমন, ওরা হয়তো নতুন কিছু উদ্ভাবন করবে, ওরা হয়তো নতুন কিছু আমাদেরকে উপহার দিবে, কিন্তু এই চিন্তা ভাবনাগুলো আসলে আমাদের নেই। এবং আমরাই কি করবো, কাজের মধ্যে এতটাই ব্যস্ত থাকি যে আমাদের মনে হয় যে ওকে তো ফোন দিয়ে রাখলে ও শান্ত, ওর কাছে ফোনটা দিয়ে রাখি। বাচ্চাদেরকে আমরা সঠিক সময়টা দিচ্ছি না। স্যার যেটা বললো, আমাদের আসলে গার্ডিয়ানদের সাথে, মূলত অভিভাবকদের সাথে অনেক বেশি কাউন্সিলিং এর প্রয়োজন আছে। এটা একটা খুব ভালো পয়েন্ট ছিল। এবং অনেক তো হয়ে গেল আসলে এই বিষয়টা কথা বলতে গেলে, আমি স্যার বললাম যে এটা আসলে আমাদের কথা শেষ হবে না। তো আমরা আবারও ফিরে যাই আমাদের আজকের টপিক। আমাদের আজকের টপিক যেহেতু আমার ক্যাম্পাস নিয়েছিল, এবং আমরা যেহেতু আজকে এই ক্রীড়াঙ্গনের মানে আমার আসলে খুব পছন্দের একজন মানুষকে পেয়ে গেছি বলা চলে। তো আমি আসলে স্যারকে কিছু পার্সোনাল কোশ্চেন জিজ্ঞেস করবো যে স্যার আসলে আপনার প্রিয় খেলা বা আপনার প্রিয় খেলা বাদে প্রিয় খাবারের কথাও যদি জিজ্ঞেস করি, যদি একটু আমাদের জানাতেন স্যার। যদি আপনি বললেন যে আপনি শেফ হতে চাইতেন, যদি খেলার সাথে যুক্ত না হতেন, তাহলে আসলে আপনার হাতের বানানো সবচেয়ে মজাদার খাবার কোনটি স্যার? না, আমি আসলে ছোটবেলা থেকে মা যখন রান্না করতো, তখন আমি একটু পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম। তুমি যে রান্নার বিষয়টা যদি বলো, ধরো গরুর গোস্তের ভুনা যদি আমি করি, তারপরে রুই মাছ যদি রান্না করি, অথবা মুগ ডাল, অথবা বিভিন্ন ধরনের পিঠা, মোটামুটি পয়েস, কাচ্চি বিরিয়ানি অথবা বিরিয়ানি, চেষ্টা করলে সবকিছুই রান্না করতে পারি। আমার প্রিয় খাবার হচ্ছে খিচুড়ি আর গরুর গোস্ত। খিচুড়িটা কিন্তু ওই যে তোমরা যেমন পোলার চালের ভুনা খিচুড়িটা না, ওই যে দেশি লাল চাল, তারপরে মুগ ডাল, ওই খিচুড়ি আর কি। এসে ছোটবেলা থেকেই ধরো কোথাও যদি আগে দেখতাম যে জলসা বলে আর কি, জলসা অথবা ওয়াজ মাহফিল, সেখানেও কিন্তু তোবারক বলি আমরা, এই তবারকের লোভটা আছে ছোটবেলা থেকে। আসলে খিচুড়িটাই আমার খুব পছন্দের একটা খাবার স্যার। আমারও স্যার। আমরা কবে আসলে আপনার হাতে খিচুড়ি খেতে পারি? কোনো সমস্যা নাই, চলে আসো একদিন স্যার। যেহেতু হচ্ছে যে স্যার হরগঙ্গা রেড ক্রিসেন্ট রুমের পাশের রুমটাই তো আপনার হবে। হ্যাঁ, ওটা তো অলরেডি। স্যার
খুব তোমাদের জলদি হয়তো তোমাদের আমরা picnic রেকিসেন্টের করবো। সাথে পাশে যে কিচেনটা আছে ঠিক আছে, হ্যাঁ। আমি মামুন স্যারকে বলছি যে এখানে একটা গ্যাসের চুলা থাকবে, গ্যাস সিলিন্ডার থাকবে, বিভিন্ন ধরনের রান্না হবে এখানে, গেমস এন্ড স্পোর্টস এন্ড ফুড ডিপার্টমেন্ট হবে, শুধু শারীরিক শিক্ষা না, তারপরে খাবার দাবারের একটা বিশাল আয়োজন হবে। এবং এই যে যেটা বলছিলাম তোমাকে আমি যে আসলে শেফ হওয়া, আসলে এটার প্রত্যয় নিয়ে কিন্তু মানে আমরা 4-5 জন 6 জন আমরা ফ্রেন্ড, আমরা কিন্তু একটা রেস্টুরেন্ট করছি, রুফটপ রেস্টুরেন্ট টঙ্গিবাড়িতে। Wow, sir, যে মানুষ definitely তাহলে- মানুষ আসলে কি বলে, মানুষ নিরাপদ খাদ্য পাক। Sir, definitely যেতে স্যার আমরা আসলে কবে যেতে পারি? কোনো সমস্যা নাই, তোমরা একদিন চলে আসো, আমাকে ফোন দিয়ে, আমিও থাকবো, ভালো লাগবে, পরিবেশটা খুব ভালো লাগবে। স্যার আমি আসলে স্যার খুবই মানে ঘুরতে পছন্দ করি, মানে স্যার আপনি একটু বলতে পারেন যে স্যার একটু আপনার একটু হাবভাব আছে স্যার আপনার ছাত্রীর মধ্যে, তো এই ঘোরাঘুরি নেশা যেহেতু রয়েছে ইনশাল্লাহ, এবং খাবারের নেশাও রয়েছে। জাকির, হ্যাঁ কথা বলছিলাম। আমি আসলে জাকির স্যার চলে এসেছে। আমি আসলে স্যার কমেন্ট গুলো দেখছিলাম, এবং কমেন্ট স্যার একদম ভরে গিয়েছে আপনার গান শোনার জন্য, যেটা স্যার আমি কিন্তু প্রোগ্রামের আগে বলছি যে স্যার আপনারা কেউ কোনো চিন্তা করেন না, স্যার ডেফিনেটলি আজকে আমাদের সাথে লাইভে গান করবেন। তো স্যার আমাদের কাছে সময় যেহেতু রয়েছে, তবে অল্প সময় রয়েছে, তো আমরা একটা গান শুনে ফেলি। আচ্ছা, আমি ওই যে তোমার কমেন্ট মিস কলে দেখছিলাম যে অনেকেই একটা গানের কথা খুব রিকোয়েস্ট হ্যাঁ, করছে, ওইটাই বলছি স্যার। লালন সাইজির মিলন হবে কতদিনে, আসলে হ্যাঁ। এই তো নাই, খালি গলাই তো, তাই না, হ্যাঁ। ইনস্ট্রুমেন্ট যেহেতু নাই, চেষ্টা করছি। ঠিক আছে, তো আমরা এখন স্যারের কণ্ঠে একটু চমৎকার গান শুনতে যাচ্ছে, এবং আশা করবো আপনারা সকলে খুব বেশি এনজয় করবেন, এবং কি কোথা থেকে শুনছিলেন আমাকে ডেফিনেটলি একটু জানিয়ে দিন কমেন্ট সেকশন এবং মেসেজ অপশনে। সো চলুন শুনে নিই স্যারের কণ্ঠে গানটি। মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, চাতক প্রায় নিশি চেয়ে আছে কালো শশী, চাতক প্রায় নিশি চেয়ে আছে কালো শশী, হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, ওতা হয় না কপাল গুনে, ওতা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পাই অন্বেষণ, তখন রূপ স্মরণ হয়, থাকে না লোক লজ্জার ভয়, যখন রূপ স্মরণ হয়, থাকে না লোক লজ্জার ভয়, লালন ফকির ভেবে বলে সদাই, লালন ফকির ভেবে বলে সদাই, ওরূপ শিব করে সেই জানে, ও প্রেম যে করে সেই জানে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মানে
কি বলবো আমি আসলে এখানে বিমোহিত মুগ্ধ যেটাই বলবো আসলে অনেক কম পড়ে যাবে এবং স্যার আসলে মানে খুবই সবসময়ের মতোই খুবই চমৎকার একটি গান কিন্তু আমাদের মাঝে উপহার দিল এবং আমি আসলে কি বলবো এবং আমাদের যারা শ্রোতা বন্ধু দর্শক বন্ধু রয়েছে তারা আরো একটি গানের রিকোয়েস্ট করছে তো আমরা কি আরো একটি গান কি আজকে শুনতে পাবো স্যার অবশ্যই একটু পরে একটু একটু আড্ডা পরে। দিই গল্প আচ্ছা আড্ডা আমরা তাহলে একটু এবার কমেন্ট সেকশনে চলে এবং সত্যি বলতে স্যার কিন্তু খুবই চমৎকার গান গেছেন মানে একদম একদম একটা আমেজ তৈরি হয়ে গিয়েছি কিন্তু আজকে ওকে দেখতে পাচ্ছি আমি আর বেশি দেরি করবো না আমার শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুদের জন্য দেখতে পাচ্ছি প্রথমে আমাদের সাথে রয়েছে বিপুল মন্ডল ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM ভাই বলছে ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আপনি কেমন আছেন একটু জানিয়ে দিন রয়েছে এমডি ইব্রাহিম ভাই বলছে আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি আপনি কেমন জানান বিপুল মন্ডল ভাই এখন একটু দেখেন যে আমাদের সাউন্ড সিস্টেম এখন ঠিক আছে নাকি একটু আমাদেরকে জানিয়ে দিন এরপর আমাদের সাথে রয়েছে প্রিয়াঙ্কা তামান্না আপু আমার খুব প্রিয় একজন মানুষ আমার ভাতিজিও আচ্ছা আচ্ছা কাকাকে। আপু বলছে প্রাউড অফ ইউ কাকা হ্যাঁ আমার আম্মা জান খুবই খুবই প্রিয় মানুষ আমার এরপর আমাদের সাথে রয়েছে সোনারং ছাপাম অভি প্রাক্তন ছাড়ক ছাপক মানে আমাদের সোনারং হাই স্কুলের প্রাক্তন ছাত্র সংগঠন এটা ও আচ্ছা এটা আমার প্রিয় বড় ভাই নজরুল ভাই আমার ছোট ভাই সেলিম তারপরে মেহেদি হাসান স্বপন ও জাপান প্রবাসী ওরা স্থাপন করেছে ভালো একটি সংগঠন কাজ করে ওরা মানুষের জন্য একটু আমাদেরকে জানাবেন যে এখন কি আমাদের সাউন্ড সিস্টেমটা ঠিক আছে নাকি একটু জানাবেন রয়েছে ইয়াসিন আবার আমাদের সাথে বলছে স্যার একজন সেরা মানুষ সত্যি সত্যি তাই রয়েছে আনিস ইসলাম বলছে পছন্দের একজন স্যার স্যার খুব ভালো মনের মানুষ আসলেও একদমই সত্যি কথা রয়েছে আমার সাথে রাকসান আহমেদ রাহাত অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমার সাথে যুক্ত থাকার জন্য নাইম হোসেন নাফিস বলছে স্যারের মুখে গান শুনতে চাই এই তো শুনে আমার তো প্রিয়াঙ্গনার মানুষ আমি আসলে গান তো মানে একটু গাই আর কি মনের খুব ভালো হয় জন্য। খুবই ভালো হয় স্যার আমার কাছে তো মনে হয় যে স্যার আপনার আপনি যদি ক্রিয়ার সাথে জড়িত না হতেন আমি তো ভেবেছিলাম যে স্যার উত্তরটা হয়তো আমি আশা করবো যে আপনি তাহলে স্যার সঙ্গীত শিল্পের সাথে যুক্ত হতেন সঙ্গীতের সাথে আসলে আমার ছোটবেলা থেকে সম্পর্ক কিন্তু আমার মা বাবা আমরা কিন্তু আসলে মানে মা বাবা একটু নামাজ কালামে খুব ভালো আর কি পারিবারিক পারিবারিক সহযোগিতা পাইনি যেমন আমি কিন্তু আমার বাসাতে মানে একটু উচ্চ স্বরে যে একটা হারমোনিয়াম বাজাবো মানে তবলা হারমোনিয়াম এগুলো একটু কষ্ট হতো আর কি যার কারণে হয়তো ওইভাবে সঙ্গীত চর্চা করা হয় নাই তারপরেও চেষ্টা করেছি যতটুকু আর কি তবে আমরা ভালো এখন লাগে। থেকে প্রায় প্রায় আশা করি স্যার শুনতে পাবো কোনো সমস্যা নেই না আমি তো সরকারি হরঙ্গা কলেজের স্টুডেন্টরা যখনই ট্যুরে যায় এই শুধু গাড়িতে একটু আমার মানে হেরে গলায় গান শোনার জন্য ওরা আমাকে আসলে নিয়ে যায় আর কি আমিও খুব এনজয় করি তুমিও তো স্যার আমরাও খুব এনজয় করি আমরা খুবই এনজয় করি এবং স্যার সত্যি কথা বলতে গেলে স্যার আপনি গান গাওয়ার পরে আমাদের মেইন আমেজটা তৈরি হয় স্যার আপনি আমার মনে আপনার মনে আছে না কিনা স্যার আপনি গান গাওয়ার পরে কিন্তু আমাদের গানের যে মানে টুরে যে আসল মজা সেটা কিন্তু শুরু এবং পিছনে কিন্তু স্যার আমরা গানের তালে তালে কিন্তু অনেক মজা করতেছিলাম ওকে এরপর রয়েছে আমাদের সাথে নাসির আহমেদ বলছে নাইস অ্যান্ড গুড লাক প্রফেসর নাসির ইংলিশ হ্যাঁ অসংখ্য ধন্যবাদ নাসির স্যার আমাদের সাথে যুক্ত থাকার জন্য রয়েছে আমাদের সাথে সাদি ইসলাম দিনা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপু বলছি শুনছি অসংখ্য ধন্যবাদ আপু আমাদের সাথে যুক্ত থাকার জন্য রয়েছে তানজিম ভাইয়া বলছি শুভ সন্ধ্যা কেমন আছেন আপু শুভ সন্ধ্যা ভাইয়া আলহামদুলিল্লাহ আপু বেশ ভালো আছি আপনি কেমন আছেন একটু জানিয়ে দিন রয়েছে নাইম ভাইয়া বলছে আসসালামু আলাইকুম স্যার ও আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আপনি কেমন আছেন একটু জানিয়ে দিন রয়েছে সবুজ মাদবর বলছে সাথে আছি স্যার ধন্যবাদ সবুজ রয়েছে আমাদের সাথে হাসান আল মাসুম ভাইয়া বলছে আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম আসসালাম রয়েছে হাসান আল মাসুম বলছে সিঙ্গাপুর থেকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া যে দেশ বিদেশের থেকে আমাদের সাথে যুক্ত থাকছেন অসংখ্য ধন্যবাদ রয়েছে
আলী ওমর তৌহিদ হুম বলছি বন্ধু ধন্যবাদ, সাথে আছে চালিয়ে যাও। থ্যাংক ইউ। রয়েছে আমাদের সাথে জুবায়ের আলম শেখ, বলছি মুন্সিগঞ্জে কিশোর গ্যাংয়ের উপদ্রব বেশি, ভালো কথা তুলে ধরেছেন। ইব্রাহিম স্যার আপনি লালনের মিলন হবে গান শুনে। এই, গাইলাম তো জোরে, শুনিয়ে তুমি শোনো নাই? ফেলেছে, শুনিয়ে ফেলেছে। রয়েছে আমাদের সাথে জাকির হোসেন ভাইয়া ভাই, বলছে আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। রয়েছে আমাদের সাথে আব্দুল জাব্বার, বলছে দেখছি, অসংখ্য ধন্যবাদ। রয়েছে সাগর ভাইয়া, বলছে আসসালামু আলাইকুম স্যার। এই যে সাগর, সাগর কিন্তু ভালো ক্রিকেটার, এবং আমাদের যে গত বছরের যে টিমটা আমাদের সারা বাংলাদেশে আন্ডার ন্যাশনাল ইউনিভার্সিটি আমরা চ্যাম্পিয়ন হয়েছি, ও কিন্তু ওই টিমের মেম্বার। এটা ও, বিশাল একটা হ্যাঁ, অর্জন। হ্যাঁ, সাগর সাগর ভাইয়া। বাংলা। এরপর আমাদের সাথে রয়েছে ওই যে লালন গীতি আমাদের সাথে রয়েছে তাহের মাহমুদ, বলছে ভালো মানুষগুলো ভালো থাকুন সবসময়, অসংখ্য ধন্যবাদ। রয়েছে মেহেদি হাসান মিঠু, বলছি স্যারের কণ্ঠে লালন গীতি শুনতে চাই। আসলে লালন গীতি মনে হয়, আমি আসলে সাজির ভক্ত তো, আর পছন্দ করি ফোক গান। কিন্তু স্যার আজকে আমার তো মনে হয় স্যার আজকে দর্শক বন্ধুদের কথা রাখার আগে আপনার আমার কথা রাখতে হবে। আমি তো স্যার যেহেতু জেমস এর ভক্ত একটু বেশি, লালন গীতও আমি খুব পছন্দ করি, তবে সেদিন আসলে স্যারের কণ্ঠে জেমস এর গান শোনার পর থেকে আমার কাছে মনে হয় যে আমি শুধু সুযোগের অপেক্ষায় আছি স্যারের কণ্ঠে আবার শোনার জন্য। তো স্যার আমি আশা করবো আজকে অবশ্যই আপনি আমার রিকোয়েস্টই রাখবেন। আর রয়েছে আমাদের সাথে তনিমা জাভেদ তমা, বলছে স্যার আমি অনেক গান পছন্দ করি, গান গাইতেও পারি কিন্তু সাপোর্ট পাই না, আপনার কণ্ঠে সব গান ভালো লাগবে আশা করি। ধন্যবাদ তনিমা। রয়েছে দীপন বড়ুয়া দীপু, বলছে চট্টগ্রাম থেকে, অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে রয়েছে আদনান সাকিব, বলছে হ্যালো আনাপু। হ্যালো আদনান, কেমন আছো সাকিব, তুমি এমন কোথা থেকে শুনছো একটু জানিয়ে দাও। রয়েছে আমাদের সাথে জিতু চৌধুরী, ভালোবাসা জানিয়েছে, অসংখ্য ধন্যবাদ। রয়েছে আরিফ মিহির, বলছে আমার প্রিয় একজন মানুষ মিহির ভাই, নারায়ণগঞ্জ। অনেক সুন্দর হচ্ছে, নারায়ণগঞ্জ কলেজের পক্ষ হ্যাঁ, থেকে নারায়ণগঞ্জ ধন্যবাদ। কলেজের আমরা প্রিয়াঙ্গনে একসাথে কাজ করি। ভাই খুব ভালো মনের মানুষ আর কি, স্কাউটিং করে। অসংখ্য ধন্যবাদ। রয়েছে আমাদের সাথে আমাদের আওলাদ হোসেন খান শিবলি আঙ্কেল বলছে অসাধারণ গান শুনলাম, মন ভরে গেল, এমন গান আবার শুনতে চাই। ধন্যবাদ। আমাদের স্টেশন ম্যানেজারও কিন্তু আবার রিকোয়েস্ট করে ফেলল আপনার আরেকটি গান শোনার জন্য। Wow. আর তাহের মোহাম্মদ ভাই রয়েছে আমাদের সাথে, বলছে ভালোবাসা থাকবে, সাথে অসংখ্য ধন্যবাদ। রয়েছে আরিফ মিহির, বলছে প্রিয় ইব্রাহিম স্যারের কণ্ঠে গান শুনছে, উনি আমার একজন প্রিয় মানুষ। ধন্যবাদ মিহির ভাই। বলছে মিহির ভাই কিন্তু আরো বলছে বিরিয়ানি। ওই যে খাবার তৈরি করার কথা বলছি না, এখন আমাদের বিরিয়ানি আবার রান্না করে খাওয়াইতে হবে। কি ঝামেলা বলো তো? স্যার আমরা কেন বাদ যাবো বলেন তো স্যার, আমরা কি দোষ করেছি? কোনো সমস্যা নেই, তাহলে একটা বিরিয়ানির পার্টি হবে। মিহির ভাই ইনশাআল্লাহ। স্পেশাল গেস্ট হিসেবে আপনি থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার, আমরা স্যার একটাতে সীমাবদ্ধ থাকবো না স্যার, আমরা বিরিয়ানির পর খিচুড়িতেও হামলা দিব। ঠিক আছে। ওকে, এরপর আমাদের সাথে রয়েছে রানা মল্লিক, আমার ছোট ভাই প্রবাসী। রানা মল্লিক, হ্যাঁ। বলছে আপনার একটা গান শুনতে চাই। ম্যাডাম আপনি থামেন। আমার এবার একটু থামুন। ম্যাডাম থামেন, কিন্তু বাইরে গান শুনবো। স্যার আপনার আরেকটা গান আসলে স্যার শোনানো উচিত এখন, আমার কাছে মনে হয়। আমাদের রিকোয়েস্ট মানে থামছে না কিন্তু। আমার সাথে রিয়াদও কিন্তু রয়েছে। ও মানে রিয়াদ দেখেছো আমাদের সাথে স্যার যুক্ত হয়ে গিয়েছে। রয়েছে দীপক সুতোজোত, বলছে অনেক দিন একসাথে গানের আসর বসা হয় না, লালন ফকিরের গান শুনতে চাই। ধন্যবাদ দীপক সরকারি হরঙ্গা কলেজে আমার প্রিয় একজন ছাত্র, ভালো তবলা বাজায়। এবং আগে বসতাম একসাথে সঙ্গত করতাম। আমরা আসলে শুনতে চাই, কোন একদিন হয়তো আমাদের শোনা হয়ে যাবে। রয়েছে আমাদের সাথে জুবাইর আলম শেখ, বলছে স্যার আজকে লালন গীতি শুনতে পাইনি, স্যার আরেকটা লালন গীতি করে। আমার মনে হয় স্যার আজকে আমার রিকোয়েস্ট রাখতে, মানে শ্রোতা এবং দর্শক বন্ধু সব লালন গীতির এত রিকোয়েস্ট কি বলবো। রয়েছে আরিয়ান আহমেদ বিশু, বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিয়াদ বলছে স্যার নতুন অফিসের ট্রিটটা, স্যার নতুন অফিসের ট্রিটটা কবে পাচ্ছি স্যার? আমিও কিন্তু আছি, কবে পাচ্ছি আমরা?
এই রে হাটে হাড়ি ভেঙে দিলা তুমি দাও। আচ্ছা ঠিক আছে, সবাইকে একসাথে ট্রিট তো থাকবে। ইনশাআল্লাহ, না, আমি তো বলছি এটা নট অনলি ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট, আমি চাই এটা হোক খাদ্য মন্ত্রণালয়। তোমরা যাওয়া ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ স্যার। সবকিছু একটু পরিবারই হয়ে নেই। হ্যাঁ, ঠিক আছে, এরপর থেকে ঠিক আছে। স্যার ওইখানে শুধু সবাই স্যার জেলাস ফিল করবে, কোনো মানে সমস্যা নেই। আমাদের এত, মানে আমরা এত সুন্দর করে সব খাওয়া আড্ডা গান সবই চলবে হ্যাঁ। আমাদের। ওই স্যার অনেকক্ষণ ধরে তো স্যার গানের কিছু, এবং আমাদের সময় একেবারে সীমিত 8:25 এবং আমাদের এন্ডিং টাইম 8:30। তো আমরা আরেকটা গানে চলে যাই। ও মা, একদম তো শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে হ্যাঁ। গল্পটা দিতে কত সময় পার কখন হয়ে গেছে। সময় চলেছে, আচ্ছা, আমি already পুরো গান গান গাইবো না, পুরো গান গাইবো না। আমি অর্নার রিকোয়েস্টটা রাখতে চাই। অসংখ্য ধন্যবাদ স্যার। জেমসের একটা গান, না? হ্যাঁ। কোন গানটা যেন শুনতে চেয়েছিল? স্যার আমরা আচ্ছা পাগল হতো একবার শুনেছি জেমস স্যার, অন্য একটা গান গুরু ঘর বানাইলা কি দিয়ে। ঠিক আছে, পুরোটা না, কয়েকটা হ্যাঁ, লাইন, হ্যাঁ। ঠিক আছে, কয়েকটা লাইন। ওকে স্যার, আমরা এখন কিন্তু স্যারের পাশে চমৎকার একটি গান শুনবো। আসলে Okay. সবাই শুধু লালন গীতি করে, তারপরে চেষ্টা করি আসলে শোনেন, অবশ্যই ভালো লাগবে। হুম। গুরু ঘর বানাইলা কি দিয়া, দরজা জানলা কিছু নাই, কেমনে তোমায় দেখতে পাই, গুরু ঘর বানাইলা কি দিয়া। গুরু ঘর বানাইলা কি দিয়া, দরজা জানলা কিছু নাই, কেমনে তোমায় দেখতে পাই, গুরু ঘর বানাইলা কি দিয়া। বানাইলা কি দিয়া। এই ঘরেতে আমি ছাড়া আর রবে না কেহ, মাকড় খাইয়া গেল সুন্দর এ দেহ, তোমার কাছে চাই রে পানা, কইরো না মানা, কই গুরু কান্দিয়া, কই গুরু কান্দিয়া, ঘর বানাইলা কি দিয়া। ঘর বানাইলা কি দিয়া, দরজা জানলা কিছু নাই, কেমনে তোমায় দেখতে পাই, গুরু ঘর বানাইলা কি দিয়া। ঘর বানাইলা কি দিয়া। ঠিক আছে, পুরোটা গেলাম না। অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। মানে অবশেষে আমার আসলে রিকোয়েস্ট রাখার জন্য, এবং আসলে লালন গীতি জেমসের বা আয়ুব বাচ্চুর গান, এইসব গানের আসলে তুলনাই হয় না, মানে এত চমৎকার এই গানগুলো। এবং আগে মনে আপনারাও শুনেন, আপনারাও বুঝবেন কেন এই গানগুলো আসলে এত চমৎকার লাগে। এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ঘড়িকাটা বলছে 8:28, এবং আমরা যেহেতু একদম শেষ সময় আসছি, আমার শেষ সময় একটি প্রশ্ন আসলে স্যার কাছে থেকে যাবে, আসলে এই যে প্রশিক্ষক হিসেবে স্যার আমাদের মাঝে আসা, এটার পিছনে প্রেরণা, এটার পিছনে মানে কারণ বা ঘটনাটা কি? আসলে ঘটনাটি প্রেরণাটা কোথা থেকে আমার আসে? প্রেরণা আমি ছোটবেলা থেকেই আমি চেয়েছিলাম, মনে প্রাণে চেয়েছিলাম যে আমি খেলাধুলা নিয়ে বাকি জীবনটা কাটাতে চাই। আমার ফুফাতো বোনের বাসা ছিল ঢাকা মোহাম্মদপুরে, ফিজিক্যাল কলেজের একেবারে পাশে কাটাসুরে, মায়াপার বাসা, আমার খুব প্রিয় একজন মানুষ। তো যখন 4-5-এ পড়ি, তখন আমি ঢাকা ফিজিক্যালে ওই মাঠে যেতাম, বিকেলবেলা খাওয়ার পরেই মাঠে চলে যেতাম। তারপরে ওই যে তখন বিপিএড যারা ট্রেনিং করতো সিনিয়র ভাইয়েরা, ওদের বলগুলো মাঠের বাইরে থেকে কুড়াই দিতাম। তখন মনে মনে একটা মানে স্বপ্ন দেখতাম এবং আল্লাহ পাককে বলতাম যে আল্লাহ, এখানে কারা পড়ে, আসলে আমার যদি একটু সুযোগ হইতো এই প্রতিষ্ঠানটায় পড়ার। তো আল্লাহ কিন্তু আসলে মানুষের কোনো চাওয়াই অপূর্ণ রাখে না। আমি সেই আফটার গ্র্যাজুয়েশন আমি ঢাকা ফিজিক্যালে ভর্তি হই এবং আলহামদুলিল্লাহ সেখান থেকে কিন্তু ফার্স্ট ক্লাস পাই, এবং মাশাআল্লাহ। এদিকেই আসলে আমার যাত্রার পেছনে ফিরে তাকাতে হয় নাই। আশা করি বাকি জীবন কিছু খেলোয়াড় তৈরি করা বা ইনশাআল্লাহ পেরেছি। যেমন এই যে তোমাদের রয়া, ও কিন্তু এখন মোহামেডানে খেলে, এবিজিএম এর
আমাদের সিনিয়র হ্যাঁ। রায় আপু, তারপরে সাথী আছে বিজিএমসির প্লেয়ার, তারপরে আরেকটা মেয়ে আছে, ওর নামটা মনে পড়ছে না, ও কিন্তু সেনাবাহিনীতে, 2-3 জনই সেনাবাহিনীতে মানে চাকরি করে। তারপরে শিলা একটা মেয়ে, বাংলাদেশ জাতীয় কাবাডি দলের মেম্বার শিলা, ওর হাতে খড়ি আমার মাধ্যমে। তো আসলে চেষ্টা করছি আর কি যে কিছু করার। ইনশাআল্লাহ আরো খুব ভালো ভালো কিছু হয়তো আমরা পাবো স্যারের থেকে। এবং আমরা যেহেতু একদম শেষ সময় আছি, আমি আসলে শেষ 2টি কমেন্টই নিব। দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে আইয়ার আহমেদ মিশু ভাই, বলছে কেমন আছেন আপনারা দুইজনে, আশা করি ভালো আছেন। স্যারের মুখে একটি গান এবং আপু আপনার কণ্ঠে একটা গান শুনতে চাই খালি গলায়, খালি গলায় নিয়মিত শ্রোতা হিসেবে আমরা চাই ইনশাআল্লাহ আবারও কোনো একদিন। আবার আসবো। রয়েছে আমাদের সাথে সাব্বির হোসেন জাকির ভাইয়া বলছে চাকরির কথা বলছিলাম। অর্ণা শুভেচ্ছা জানাই, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। বলছে যে ইব্রাহিম স্যার একজন বহুমুখী প্রতিভার অধিকারী, সৃজনশীল চর্চা করে একজন ভালো মনের মানুষ, শুভকামনা সবসময়। ধন্যবাদ জাকির। Paris থেকে। জাকিরের কথা কিন্তু বলছিলাম হ্যাঁ, আমাকে আগে, জাকির অসংখ্য আসলে ধন্যবাদ। প্রিয় একজন মানুষ এবং আমার। শেষ সময় দেখতে পাচ্ছি যে মনির হোসেন বলছে চালিয়ে যাও বন্ধু ইবু। হ্যাঁ, আমার কাছের বন্ধু মনির, থ্যাংক ইউ। তো অসংখ্য ধন্যবাদ। এবং আমরা যেহেতু একেবারে শেষ সময় চলে এসেছি এবং আমরা সময় অলরেডি পার করে ফেলেছি, 8:32, মানে আসলে আড্ডা দিতে গেলে সময়ের সীমানাটা আসলে পার করে ফেলাই হয়, আপনারা যেটা দেখতে পাচ্ছেন। তো শেষ সময়ের জন্য আমি আসলে আপনাকে বলবো যে আজকে আমাদের সাথে যুক্ত হতে পারে এবং এত চমৎকার একটা আড্ডা, এবং আমি আসলে নিজেকে আসলে আজকে সৌভাগ্যবান বলবো যে আমি আপনার কণ্ঠে চমৎকার 2টি গানও শুনতে পেয়েছি। তো আজকে আমাদের সাথে যুক্ত হতে পারে, আমার সাথে যুক্ত হতে পারে এবং রেডিও বিক্রমপুর পরিবারের সাথে যুক্ত হতে পারে, আপনার অনুভূতিটা কি, কেমন স্যার? না, অবভিয়াসলি ভালো, কারণ আমাদের ঢাকা বিভাগের মধ্যে একমাত্র কমিউনিটি রেডিও, এটা যখন যাত্রা শুরু করে তখন সাংস্কৃতিক এবং ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে আমিও সেখানে ছিলাম মত বিনিময় সবাই। তখন থেকে একটা ইচ্ছে ছিল যে এখানে একটা শু করার, কিন্তু এতই কর্মব্যস্ত থাকি যে তোমাদের সাথে পার্সু করব সেটা আসলে আর হয়ে ওঠে নাই। তারপরে স্টেশন ম্যানেজার অত্যন্ত ভালো মনের মানুষ, একটু আড্ডা দিলাম। আর ছাত্রী শিক্ষক, ছাত্রীর সাথে আড্ডা দেওয়া এবং একই শুতে অংশগ্রহণ করা, এটাও আসলে একটা এনজয়েবল, দারুণ একটা বিষয়। অসংখ্য ধন্যবাদ স্যার। এবং আমাদের আমার ক্যাম্পাস নিয়ে আসলে আমরা যেহেতু অনেক আড্ডা দেব, আমার ক্যাম্পাস নিয়ে আসলে স্যার আপনার মতামতটা একটু কি যদি বলতেন আমরা আজকে শুনি। হ্যাঁ, আমরা তো জানি যে এটা হলো বিক্রমপুরের একটা ঐতিহ্যবাহী কলেজ, সরকারি হরঙ্গা কলেজ। এবং এই কলেজের তো তুমি জানো ক্রীড়া সাহিত্য সংস্কৃতির একটা উজ্জ্বল একটা দৃষ্টান্ত আছে একদম। এবং একটা ঐতিহ্যবাহী একটা কলেজ। এবং আগের চেয়ে কিন্তু আমাদের কলেজ ক্যাম্পাসটা, যেমন একটা শান বাঁধানো পুকুরটা, তারপরে চতুর্দিকে ফুলের গাছ হ্যাঁ। এবং বৃক্ষরাজি এবং অনেকগুলো নতুন ভবন হয়েছে। এবং আমরাও কিন্তু শিক্ষকরা, বিশেষ করে আমাদের যে বর্তমানে যে আমাদের প্রিন্সিপাল স্যার আছে বা ভাইস প্রিন্সিপাল স্যার, সম্পাদক স্যার, এবং আমরা টোটাল শিক্ষকরা আমরা সবাই চাচ্ছি যে এই কলেজ ক্যাম্পাসটাকে সুন্দর করে দেওয়ার। এখন আগের চেয়ে কিন্তু অনেক ইমপ্রুভ হয়েছে। তুমি যদি 9টা থেকে 12টার মধ্যে যাও, বা তুমি কিন্তু সেখানে ছাত্রছাত্রীরা অযথা জামতলায় বা রাস্তায় ঘুরছে, এটা কিন্তু দেখতে পাবা না। দেখা আমরা যায় কিন্তু একটা না। ডিসিপ্লিনের মধ্যে কলেজটাকে আনতে পেরেছি। আশা করি আগামী দিনে আরো সুন্দর করবো আমাদের ক্যাম্পাসটা। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো অসংখ্য ধন্যবাদ স্যার আজকে আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য। এবং আপনার যদি আমাদের শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলার থাকে বলে আমি আপনাকে অনুরোধ করবো, আমাদের আজকের অনুষ্ঠান থেকে আসলে বিদায় নিয়ে নিতে হবে, যেহেতু সময় একেবারেই আমাদের কাছে নেই। হ্যাঁ, ধন্যবাদ অর্ণা, এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্রোতা দর্শক মণ্ডলী যারা দীর্ঘক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন। আশা করি আপনারা কমিউনিটি রেডিও বিক্রমপুরকে প্রমোট করবেন, রেডিও বিক্রমপুরের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তো ইতিমধ্যে কিন্তু শ্রোতাবন্ধু এবং দর্শক বন্ধুরা আপনারা দেখতে পেলেন এবং শুনতে পেলেন যে আমাদের মধ্যে থেকে আমাদের আজকের অতিথি কিন্তু আমাদের আজকে সকলের খুবই পছন্দের এবং প্রিয় একজন শিক্ষক ইব্রাহিম স্যার কিন্তু ইতিমধ্যে বিদায় নিয়ে নিলেন। এবং বিদায় নেওয়ার পালা আমারও চলে এসেছে, তবে এই বিদায় কিন্তু চিরবিদায় হবে না। আপনারা কিন্তু এতক্ষণ শুনছিলেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং বিক্রমপুরের একমাত্র ইলেকট্রনিক মিডিয়া প্রাণের কথা মনের সুর রেডিও বিক্রমপুর 99.2 FM এর
প্রতি রবিবারের সন্ধ্যা 7টা থেকে 8:30টার নিয়মিত অনুষ্ঠান আমার ক্যাম্পাস। এবং আমার ক্যাম্পাস নিয়ে কিন্তু আজকে ছিলাম আমি আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা, এবং অতিথি হিসেবে কিন্তু আমাদের সাথে রয়েছিল আমাদের সকলের প্রিয় শিক্ষক ইব্রাহিম স্যার। তো এবার কিন্তু আমার বিদায় নিয়ে নিতেই হচ্ছে, তবে এই বিদায় চিরবিদায় হবে না। আপনাদের মাঝে আমি আবারও চলে আসবো ঠিক রোজ মঙ্গলবার সন্ধ্যা 7টায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের অনেক 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 বেশি খেয়াল রাখুন এবং শুনতে থাকুন রেডিও বিক্রমপুর 99.2 FM। সকলের সুস্থতা এবং ভালোবাসা কামনা করে আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন সকলে। আসসালামু আলাইকুম।